আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের আজকে অনেকগুলো ভিডিও করে দিচ্ছি বিকজ আজকে আমার হিউজ পরিমাণ অসুস্থ এবং যেমন শরীরটা খারাপ তেমন মাথা যন্ত্রণা সব কিছু মিলে আমার চোখের কারণে মাথা যন্ত্রণা, তো সব কিছু মিলে আমার দিনটা আজকে প্রচণ্ড শারীরিকভাবে প্রচণ্ড বাজে লাগতেছে। তো বলতে গেলে এক জায়গাতেই বসে আছি। তো আপনাদের গুরুত্বপূর্ণ একটা ভিডিও করে দিই, সেটা হচ্ছে গাইটের জগতের কস্টিং। কস্টিং অর্থাৎ দামাদামি। এটা কিন্তু আপনার ব্যবসার একদম সারাংশ। খুব মন দিয়ে ভিডিওটা শুনবেন সবাই, ঠিক আছে? যারা আমার ভক্ত আছেন তারা শুনবেন, যারা আমাকে পছন্দ করেন না তারাও যদি শুনেন, আশা করি এখান থেকে আপনার উপকার ছাড়া ক্ষতি হবে না। দেখেন, আমরা পৃথিবীতে সবসময় সব ভালো জিনিসের পিছনে ঘুরি, ভালোর শেষ নাই, মন্দেরও শেষ নাই, কিন্তু আমাদের অনুভূতিটা অথবা ইমোশনটা এমন হয়ে যায় ভালোর পরেও ভালো, ভালোর পরেও ভালো। ইভেন আমার তো মাঝে মধ্যে কিছু মানুষের কথা এমন মনে হয় যে ওনাদের বেহেস্তে নিয়ে যাওয়ার পরেও বোধহয় যদি মুসলমান হয় আর যদি বেহেস্তে নিয়ে যায় তারপরে ওইখানে যে কি এসে চিন্তা করবে, ইস আরেকটু বেশি কিছু হইলে ভালো হইতো। মানে ওই আপেল খাইতে চাইছি, আল্লাহ তাল্লাহ বেহেস্তে আমার মুখের কাছে আপেল এনে দিছে, এখন চাবায় তো দিল না। এরকম তাদের মানসিকতা, এরকম ক্রিটিক্যাল অথবা এরকম আপনার পেইনফুল, অ্যালার্জেটিক পিপল আমাদের সমাজে আছে। এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। তো আপনারা যখন সবসময় সব থেকে ভালো মালটা খুঁজেন, এরপর ভালো মালটা সামহাও কোনো এক জায়গা থেকে আপনি পেলেন, এরপরও দেখেন আপনার ব্যবসা হয় না, গাইটের ব্যবসা হয় না। আপনার চারপাশের মানুষ ধুমসে মাল বিক্রি করতেছে, 2 টাকা কামাই করতেছে। তার মধ্যে যারা যারা ফুটপাতে যারা মাল বিক্রি করে এদের মধ্যে অনেকে আছে অ্যাডিক্টেড, কামাই করতেছে অ্যাডিকশান করে, নষ্টামি করে, আবার লাভটাও ধ্বংস করে ফেলতেছে। আর কিছু মানুষ আছে যারা অরিজিনালি ভালো মানুষ, তারা ব্যবসা বাণিজ্য করে টাকা পয়সা বানায়, ভবিষ্যতে বড় ব্যবসায় পরিণত হচ্ছে। তো সবার জীবনে তো আর উন্নতি হবে না, কারণ একই বই সবাই পড়ে, সবাই তো আর ক্লাসে ফার্স্ট হয় না, তাই না? তো এই যে গাইডের জগতে আপনি সব থেকে ভালো মাল কোনো এক জায়গা থেকে আপনি সংগ্রহ করলেন, এরপরেও লাভ অথবা টাকা কোনো কিছুই আপনি চোখে দেখতেছেন না। এই যে একটা প্রবলেম, এটা একটা মানসিক দ্বন্দ্ব। ইভেন আপনি দেখতেছেন আপনার পাশের মানুষরা ভালো করতেছে কিন্তু আপনি ভালো করতে পারতেছেন না। তাহলে এই কারণটা কি কারণে, এটা কি বলতে পারেন? এবং আপনি কোনোভাবে খুঁজে পাচ্ছেন না, লাস্টে মনে হচ্ছে আমাকে বোধহয় বেশি দামে গাইড দিছে, অথবা আমার গাইডের মাল বোধহয় খারাপ পড়ছে, অথবা এই অথবা ওই, মানে আপনি চারপাশের মানুষের অপরাধ অথবা দোষ খুঁজে বেড়াচ্ছেন, কিন্তু আপনার যে কস্টিংয়ের যে প্রবলেমটা হয়েছে, অর্থাৎ মূল্যায়ন নির্ধারণ, এইগুলা নিয়ে যে প্রবলেম হচ্ছে সেই প্রবলেমটা আপনি কখনোই চিন্তা করেন না। আর এই কারণেই দিন শেষে যে আপনার কাছে কোনো টাকা পয়সা কিছু থাকতে চায় না, অথবা দিন শেষে আপনি প্রচণ্ড মানসিকভাবে যন্ত্রণায় আছেন অথবা হতাশ হয়ে আছেন। তাহলে কস্টিংটা কি? এই কস্টিংয়ের একদম সহজ সূত্র, ক্লাস 3, 4, 5-এ পড়া বাচ্চারাও যাতে এটা বের করতে পারে এরকম সহজ ভাষায় আপনাদের আমি বলে দিচ্ছি, ঠিক আছে? সরি, আমার একজন ভক্ত আসছিল, তো তার সঙ্গে দেখা হয়ে গেল, তার সাথে কথা বললাম, সরি ভিডিওর মধ্যে একটু বাধা পড়লো, তো আবার কথা বলি। তো আপনারা খুব মন দিয়ে একটা জিনিস দেখেন। মনে করেন আপনার কাছে একটা দুবাই থেকে আসা একটা গোল্ডের খুব ভালো মানের 22 ক্যারেটের একটা চেন আপনার কাছে দেওয়া হয়েছে, মানে ভালোর ভালো। এখন তো দুবাইয়ের গোল্ড বলতেই সারা বাংলাদেশে কেন সারা বিশ্বে একটা সুনাম, আস্থা, ভরসা, ফ্যাশন সব কিছু। কিন্তু এই গোল্ডের চেনটা আপনাকে দেওয়া হলো, আপনাকে বলা হলো আপনি গুলিস্তানের মোড়ে অথবা ফার্ম গেটের ব্রিজের গোড়ায় ওই ফুটপাতে বসে বিক্রি করেন। এখন এটা যে আপনি বিক্রি করতে গেলেন, আপনার কেনা সার্টিফিকেটেতে শুরু করে সব আছে, পুলিশে এসে ধরলো যে তুমি এই স্বর্ণটা কই পাইছো, ফুটপাতে বিক্রি করতেছো, তুমি তো হকার। তাহলে একটা ভোগান্তি। আচ্ছা গেল। এরপরে সাধারণ মানুষ যারা আছে তারা আপনাকে বিশ্বাসই করতে চাইল না, তারা চিন্তা করবে যে আপনি বোধহয় এটা ছিনতাই করে নিয়ে আসছেন, অথবা চুরি করে নিয়ে আসছেন, অথবা পকেট মারিং করে নিয়ে আসছেন, অথবা সাধারণ মানুষ বলে এই মিয়া ভুয়া জিনিস ফুটপাতে বসে বেচো, এটা তো অরিজিনাল গোল্ড না। অর্থাৎ আপনি একটা গোল্ডের সব থেকে ভালো মানের প্রোডাক্ট নিয়ে আপনি ওখানে বসছেন, বাট এমন একটা জায়গায় বসছেন যেটা মূল্য এবং মূল্যায়ন কোনো কিছু নাই, উল্টে আপনি আরও হুমকির সম্মুখীন। তাহলে এই জায়গাটা থেকেই আপনাকে সব সময় যে কোনো ব্যবসায় যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে, পণ্যের ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে আমার মার্কেট কি চায়, আমার সেলের দক্ষতা কি। দেখেন, সেলের উপর ডক্টরেট পড়াশুনো আছে,
সেলের উপর সারা বিশ্বে হাজার গবেষণা আছে, হাজার হাজার ভিডিও আছে, হাজার হাজার মোটিভেশনাল, অর্থাৎ সেলের পাওয়ার তৈরি করার জন্য, যেন আপনি ভালো সেলস পারসন হতে পারেন, বিক্রয় প্রতিনিধি হতে পারেন, এই জন্য আপনার জন্য হাজার হাজার ট্রেনিং আছে। তাহলে এই সেল জিনিসটা কিন্তু আসলে এত সহজ না, সবাই সব পণ্য বিক্রি করতে পারে না। জায়গা, কাস্টমার, মূল্য, মূল্যায়ন, মার্কেটিং পলিসি সব কিছু মিলে ফাইনালি একটা সেলস কমপ্লিট হয়। আর সেল যখন একটা কোম্পানির ফল করে, যেমন আমার কোম্পানিতে লোকজন কমে গেছে, সেল কমে গেছে, যার কারণে আমার কোম্পানি বসে গেছে, প্রায় বসে গেছে। কিন্তু আমার যদি সেলের উপর যদি দক্ষতাটা, যদি আমি ওইদিকে যদি একটু বেশি মন দিতে পারতাম, অথবা আমার লোকবল যদি বেশি থাকতো, তাহলে আজকে আমাকে এই কঠিন পর্যায়ে পৌঁছাতে হতো না, যেটা প্রতিদিন একটা মানসিক যন্ত্রণা, লজ্জাকর এবং খুব কষ্টদায়ক এবং ব্যবসার জন্য ক্ষতিদায়ক অবস্থায় এই মুহূর্তে আমি আছি। যেটা কিছু আগের একটা ভিডিওতে আমার কষ্টের কথাগুলো বলেছি, যে আমি টাকা দিয়েও আস্থা করার মতো মানুষ খুঁজে পাই না। দেশটা এমন একটা জায়গায় চলে গেছে, আপনি ভরসা করার মতো মানুষ খুঁজে পাই না। যেমন আজকের একটা অ্যাক্সিডেন্টের কথা বলি। গতকাল দুপুর 2টা-2:30টার সময় আমার অফিসের একজন খুব টপ লেভেলের একজন সিনিয়র এবং খুব দক্ষ একজন মানুষ, সে অফিসটা খুলে রেখে চলে গেছে। তার কাছে মনে হয়েছে সে শাটার আটকেছে, অর্থাৎ একটা অফিস তার কাছে মনে হচ্ছে সেটা আটকাইছে, কিন্তু সে টোটাল অফিসটা সে খুলে রেখে চলে গেছে। রাত 10টার সময় আমার লেক সিটি কনকর্ডের সিকিউরিটি সার্ভিস, তারপরে বণিক সমিতি, মানিক সমিতি, এরপর খিলক্ষেত থানার লোকজন এনে তারপরে ফুল ভিডিও রেকর্ড করে তারপরে তারা তাদের মতো করে শাটার আটকায় দিছে, তালা মেরে দিছে। এরপর আজকে সকালবেলায় যখন আমার অফিসার আসছে, সে বলছে যে স্যার, আমি তো দরজা আটকায় গেছিলাম, আটকাতে খুব কষ্ট হচ্ছিল, তো এসে তো দেখি যে স্যার এই তালা আর একটা তালা লাগানো, আর আমাদের তালা আগের মতো সাইডেই লাগানো। তো এরপরে ক্যামেরা রেকর্ডের থেকে শুরু করে সারাটা দিন, মানে দুপুর পর্যন্ত মাথায় যন্ত্রণা উঠে গেছে। এরপর আমার ওয়াইফ সেখানে গেছে, সেখানে মানে সব কিছু প্রমাণ আদি সব কিছু দেখে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না সব কিছু দেখে ঠেকে তারপরে কর্তৃপক্ষ থেকে তালা চাবি ওটা খুলে আবার আগের পজিশনে গেছে। তাহলে দেখেন, বিশ্বাস করা মানুষের অভাব নাই, এবং প্রচণ্ড বিশ্বস্ত, প্রচণ্ড ভালো, প্রচণ্ড কর্মদক্ষ একজন মানুষ, কিন্তু তাকে আস্থা করা যাচ্ছে না। তা আমাদের রাষ্ট্রে আস্থা করার মতো মানুষ কিন্তু খুব কম। সার্টিফিকেট সবার আছে। তা আমার যদি ক্ষয়ক্ষতি হতো, কেউ যদি এখানে একটা ক্ষয়ক্ষতি করতো, মিনিমাম 5 থেকে 10 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়ে যেত। তো এই সময়ের মধ্যে যদি আজকে 5 থেকে 10 লক্ষ টাকার ক্ষতি হতো, তা আমি তো এমনি তো বলতে গেলে মার্ডার, আর তার মধ্যে আমার অবস্থাটি কী হতো বলেন? হয়তো একটু বকাঝকা করলে এমপ্লয়ি চলে যাবে, যে ভাইয়া আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন, চলে যাব। কিন্তু তার কারণে কতগুলো ব্যক্তির কাছে, প্রতিষ্ঠানের কাছে ছোট হইলাম, তারপরে ক্ষতিগ্রস্ত হলাম মানসিকভাবে, তারপরে কতটা সারাটা দিন কোনো কাজ করতে পারিনি এটা নিয়ে দৌড়াদৌড়ি করার জন্য। তো এই যে একটা দিনের লস, এইগুলো তো একজন এমপ্লয়ি বুঝবে না, বুঝবে? বুঝবে না। তো আমাদের দেশে কিন্তু সার্টিফাইড মানুষের অভাব নাই, কিন্তু কোয়ালিফাইড মানুষের, আস্থা করা মানুষের অভাব আছে। আর এই আস্থা করা মানুষের অভাবের কারণে খানস গ্লোবাল বারবার উঠতেছে, আবার বারবার একদম পথের ভিখারি হয়ে যাচ্ছে, যেটা আমরা আপনাদের বলি। তো দেখেন, এই যে আস্থা করার মতো একজন মানুষ আপনার ব্যবসায় সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর নাম্বার 2, আপনারা যারা চিন্তা করেন কমের মধ্যে পৃথিবীর সবথেকে ভালো মালটা নিয়ে ব্যবসা করব, অ্যাকচুয়ালি আপনারা কখনোই ব্যবসা করতে পারবেন না। কী কারণে জানেন? কারণ আপনার মন যেমন অসন্তুষ্ট, তেমন কাস্টমারের মনও অসন্তুষ্ট, তারও ভালোর ভালো চাই। আপনি যেটুকুন ভালোর ভালো চান, আপনার কাস্টমার আপনার থেকেও ভালোর ভালো চায়। তো কত ভালো আপনি দিবেন কমের মধ্যে? এখন তো টাকা দিয়েও বিশ্বস্ত মানুষ পাওয়া যায় না, টাকা দিয়ে পৃথিবীর সবচেয়ে ভালো প্রোডাক্টটা পাওয়া যায় না। এই সনি টিভি, ব্রাভিয়া টিভিও এখন কেসে বাংলা কোয়ালিটির, স্যামসাংয়ের অরিজিনাল বলে শোরুমে পর্যন্ত চায়না ডুপ্লিকেট মাল বিক্রি হয়, যেটা বিভিন্ন আপনারা ওই নিউজে দেখছেন, দেখছেন না? বিভিন্ন অভিযানে দেখছেন না? তাহলে আপনি বড় লোক হয়েছেন, কষ্ট করে টাকা কামাই করছেন, এরপর সনি ব্রাভিয়াতে গেছেন, একটা টিভি কিনে নিয়ে আসছেন, টিভিটা ডুপ্লিকেট। স্যামসাংয়ে গেছেন, টিভিটা ডুপ্লিকেট। 10টা ভালোর মধ্যে 20টা ডুপ্লিকেট ঢুকাই দিচ্ছে, দিয়ে তারা ব্যবসায় টিকে আছে। কিন্তু আপনি কি পেলেন? প্রতারণা ছাড়া তো কিছু পেলেন না। পেলেন? তাহলে
প্রবলেমটা হলো রাষ্ট্রের মধ্যে ব্যবসা করার জন্য প্রতিদিনের যে ব্যয়ভার এবং কোম্পানির যে ব্যয়ভার অথবা ব্যক্তি জীবনের যে ব্যয়ভার, ব্যবসা করে সেই টাকাটা আসতেছে না। যার কারণে প্রতিটা ব্যবসায়ী সার্টেন একটা সময় পরে দেখা যাচ্ছে সে অসৎ হয়ে যাচ্ছে, অসৎ পন্থায় যেতে সে বাধ্য হয়ে যাচ্ছে। তো আপনাকে কি করতে হচ্ছে, আপনিও সেই কারণে গাইটের ব্যবসায় নেমে গেছেন যে একটা হুঁশিয়ারি মালের দাম কথার কথা 300, একটা শার্টের গাইড মনে ওই শার্ট গুলিস্তানে আছে 380 টাকা করে হোলসেল। গার্মেন্টসে যদি বানাতে চান তাহলে 600 থেকে 800 টাকা, টেইলার্সে যদি বানাতে চান তাহলে 1200 থেকে 1500 টাকা। কিন্তু আপনার তো বেশি ইনকাম করতে হবে, যার কারণে আপনি গাইটে চলে আসছেন, গাইটে এসে গাইটের শার্ট নিচ্ছেন। তো আপনিও কিন্তু সহ্য করার জন্য ওই যে মালটা বানাইতে কথার কথা আপনার 800-900 টাকা খরচ হতো গার্মেন্টসে, সেটা না করে গাইটের মধ্যে 120 টাকায় শার্ট নিয়ে ওই গার্মেন্টসের মালটা বিক্রি করতেন 1800-2200 টাকায়। আপনি 125 টাকার শার্টটা আপনি 2200 টাকায় বিক্রি করার ধান্দা করতেছেন। তো গাইটের জগৎটায় দেখেন যে সব থেকে ভালো মাল নিলে যে আপনার ব্যবসা হবে এইটা না। নাম্বার ওয়ান, আপনার চারপাশে যারা যে মালটা বিক্রি করে তার থেকে একটু বেটার মাল যদি হয় তাহলে কাস্টমারগুলো আপনার পাশে যদি 50টা ব্যবসায়ীও থাকে, মানুষ এসে আপনার ভালো মালটা ধরবে, পারলে 10 টাকা বেশি দিয়ে যাবে। এটা হচ্ছে নাম্বার ওয়ান পলিসি। এই পলিসি থেকে বের হবেন, সঙ্গে সঙ্গে কেসে আপনি ধরা খাবেন। নাম্বার টু, মনে করেন আপনি গ্রামে হাটে মাল বিক্রি করবেন, এখন এইখানে আপনার ভালো মাল দিয়ে তো দরকার নাই, একদম সুন্দর একটা জিনিস প্রতিটা প্রোডাক্টের জন্য আপনাকে শেখায় দিই। শুধু গাইড না, শুধু গার্মেন্টস না, শুধু জুতা না, শুধু লেবু না, যে কোনো আইটেমের জন্য যদি ব্যবসা করতে চান আপনাকে সবার আগে যে জিনিসটা জানতে হবে যে আপনার সেলের দক্ষতাটা কেমন, এরপর আপনি কোন পরিবেশে মালটা বিক্রি করবেন, এবং সেই এলাকার কাস্টমারদের সামর্থ্য এবং রুচি কেমন। এই তিনটা জিনিস যদি আপনি জানতে না পারেন, আপনি জীবনে কোনোদিন ব্যবসায়ী হতে পারবেন না, গলায় তাবিজ ঝুলায় হইতে পারবেন না। আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে কথার কথা আপনার এলাকায় প্রচুর পরিমাণ মহিলা আছে, বাচ্চা আছে, জনগণ আছে, মধ্যবিত্ত কর্মজীবী বিভিন্ন রকমের, যারা তার বাচ্চার জন্য, একটা ছেলের জন্য, বয়েজ একটা ছেলে মানে 6, 7, 8-এ পড়ে, এই বাচ্চাটার জন্য একটা জ্যাকেট করবে সর্বোচ্চ 250 থেকে 300 টাকা দিয়ে। তাহলে এই 250 থেকে 300 টাকার উপরে সর্বোচ্চ আপনি 20 টাকাই ভালো মালটা আরও যদি বেটার কোয়ালিটি দিতে পারেন তাহলে 20 টাকাই লাভ করতে পারবেন কথার কথা, অথবা 50 টাকা। তো সবার বাজেট যদি 300 টাকা থাকে, ধরেন আপনার মালটা যদি সবচেয়ে ভালো হয় অথবা আরও বেটার হয় তাহলে আপনি 350 টাকায় মালটা বিক্রি করতে পারবেন। এখন 350 টাকায় যদি মালটা বিক্রি করতে চান তাহলে অবশ্যই মালটা আপনাকে যেভাবে হোক 150 টাকার মধ্যে আপনাকে কিনতে হবে, আরও 20-25 টাকা আপনার খরচ হিসেবে ধরে নিতে হবে। অর্থাৎ টোটাল মালটা আপনার দোকানে উঠানো পর্যন্ত এবং দোকানে উঠায় কয়দিন লাগলো মালটা বিক্রি হতে, সেই ওভারহেড কস্টিং যোগ করে টোটাল সেটা আপনার 150 থেকে 60 টাকার মধ্যে যদি হয় তাহলে 160 টাকা আপনার টোটাল কস্টিং, এরপর মালটা বিক্রি হয়ে গেছে কত, 350 টাকায়। তাহলে অর্ধেক দামে আপনার কেনা ছিল আর অর্ধেক দামে আপনি প্রফিটে লাভ করলেন। অর্থাৎ 1 লাখ টাকায় 1 লাখ টাকা। নর্মালি 60 টাকা খাটায় 40 টাকা লাভ করা কলিজাটা ছিঁড়ে বের হয়ে যায়, আর সেখানে আপনাকে 100 টাকায় 100 টাকা লাভের কথা বলে দিলাম। আর এই লাভটা আপনাকে এভাবেই কাউন্ট করতে হবে যে আমার সব থেকে ভালো মালের দরকার নেই, সব থেকে কোয়ালিটি মালের দরকার নেই, আমার এলাকায় কথার কথা একটা বয়েজ গার্লসের জ্যাকেট আমি 350 টাকায় বিক্রি করতে পারবো। তাহলে আমি এমন একটা গাইড নিব, হোক চায়না, হোক তাইওয়ান, হোক কোরিয়া, হোক জাপান, যে মালটা আমার একদম গাড়ি ভাড়া, আমার দোকানের খরচ সব কিছু মিলে 160 টাকা, 70 টাকা, 80 টাকার মধ্যে থাকলে আলহামদুলিল্লাহ আমি খুশি। এরপর আপনি যদি একটু কম প্রফিট করতে চান এবং আশপাশের ব্যবসায়ী থেকে একটু বেটার চান তাহলে 220 টাকা আপনার যদি খরচ যায়, 230 টাকা খরচ যায়, আলহামদুলিল্লাহ। তাহলে 220 টাকায় মাল কিনে আমি 350 টাকায় বিক্রি করতেছি, আমার 40% মতো লাভ আছে, আলহামদুলিল্লাহ। এভাবে আমি আস্তে আস্তে বড় হতে থাকি। আর এই স্বাভাবিক চিন্তাটা, সহজ চিন্তাটা আপনারা যখনই করতে পারবেন সেদিন থেকে আপনার ওই পাশের ব্যবসায়ীর বেশি সেল হচ্ছে, বেশি উন্নতি হচ্ছে, অনেক টাকার মালিক হচ্ছে, আপনি কিছু হতে পারতেছেন না। এই যে সমস্যার সমাধানটা শুধুমাত্র এই সূত্রের মধ্যে আছে। যেমন আমি আগেও বলেছি, অ্যাকাউন্টিং বলেন, ফিনান্স বলেন, সিএ বলেন, চার্টার্ড অ্যাকাউন্টস বলেন, যা পড়েন না কেন, সব পড়াশুনো এফসিএমএ করেও লাস্টে একটা জিনিসই শিখবেন, প্রপার্টি প্রপোর্শন টু লায়াবিলিটি। অর্থাৎ আপনার যত সম্পদ হবে তত আপনার দায়ভার।
যেমন আপনার বাড়ি গাড়ি কিছুই নেই, আপনার খরচ কম, আপনি টেনশন মুক্ত শান্তি মতো ঘুমাবেন। আর আপনার যত সম্পদ হতে থাকবে প্রতিদিন তত আপনার টেনশন, অশান্তি, খরচ, ব্যয়, ঝামেলা, মেইনটেনেন্স কস্ট হিউজ, এবং অপচয়ের মাত্রাটাও হবে হিউজ। আর আপনার যখন সম্পদ কম, দায়ভার কম, তখন আপনার ঘুমটা অথবা আপনার টেনশনটা কম। আর এইটুকুনি শুধুমাত্র আপনি অ্যাকাউন্টিংয়ে পড়াশুনো করে এইটুকুনি মাত্র শিখতে পারবেন, যেটাকে বলা হয় জীবনের হিসাব। আর এর বাইরে ক্লাসিক ফিনান্স অমুক তমুক যে ল্যাঙ্গুয়েজগুলো আছে ওগুলো হচ্ছে ওই ব্যবসার মধ্যে একটু ঢংসং করার জন্য। যেমন খুব সুন্দর একটা এক ভদ্রলোক আমাকে খুব সুন্দর একটা কথা বলেছিল যে উনি ক্লাস 8 পাস, একটা কোম্পানির এখন উনি ডিরেক্টর, এবং বাংলাদেশে হাতে গোনা 13 জন বড় লোকের মধ্যে একজন বড় লোকের কোম্পানির ডিরেক্টর। কিন্তু উনি ক্লাস 8 পাস করে তার ওখানে প্রথমে হেল্পারের চাকরি করতো, হতে হতে এখন সে ডিরেক্টর, এবং সে আমেরিকার বিজনেসটা পুরাটা দেখে। তো আমি একজন ডেভেলপমেন্ট স্পেশালিস্টে তার অফিসে দেখছি আসতে, আমার সামনে বসতে। তো উনি খুব সুন্দরভাবে বলছে যে ভাই, টাকা থাকলে বুদ্ধিদাতার নাড়ের অভাব হয় না। তা ডেভেলপমেন্ট স্পেশালিস্ট মানে কি, এগুলো তো আমরা বুঝি না। আমরা গায়ে গতরে খাইটে এত দূর আসছি জীবনে। জীবনে কোনোদিন 20 ফিট কন্টেনার কি আর 40 ফিট কোনোদিন চিনি নাই। 40 হাই কিউব ছাড়া জীবনে কাজ করি না। নিয়ে আপনি আইসেন 20 ফিট কন্টেনারের রেট নিয়ে আমার কাছে, আপনি তো আমার ইনসার্ট করতে আসছেন। আমি গায়ে গতরে কুত্তার মতো খাইটে তারপরে এত দূর বড় হয়েছি। আমি এত সাধারণ মানুষ না। আপনার লেখাপড়া শিখার ডেভেলপমেন্ট স্পেশালিস্ট, এটারে আমরা বলি বুদ্ধিদাতা নাড়, বুদ্ধি বেচা নাড়। কি ডেভেলপমেন্ট স্পেশালিস্ট হয়েছে না, এখনই তো নিজে চাকরি করেন, 10টা মানুষের কর্মসংস্থান করার যোগ্যতা হয়েছে এখনও, তা আপনি কিসের ডেভেলপমেন্ট স্পেশালিস্ট? আর আপনি আমার কি ডেভেলপমেন্ট শেখাইতে আসছেন? আপনার ডেভেলপমেন্টে আমার কোনো মূল্য নাই। তাহলে এই কথাটা যেদিন আমি শুনছি, আমার কাছে মনে হয়েছে ওই ক্লাস 8 পাস করা ওই ভদ্রলোকের পায়ে দুটো চুমু দিতে, যে সে কতটা রিয়েলিস্টিক। আপনারা যারা ডেভেলপমেন্ট স্পেশালিস্ট হিসেবে কাজ করেন, অথবা সমাজে যারা ভদ্রলোক শিক্ষিত ব্যক্তি, তারা হয়তো এই কথাটা শুনে বলবেন, ভাই একজন শিক্ষিত ব্যক্তিকে অশিক্ষিত ব্যক্তি অপমান করবে, এটাই তো স্বাভাবিক। ওটা তো বস্তি থেকে জন্ম নিছে, ক্লাস 8 পাস, হেল্পার ছিল, ওই মালিকের পা চেটে ধনী হয়েছে, বড় পজিশন নিছে। নো, সে কোম্পানিটাকে জিরো থেকে হিরো বানাইছে, তার হিস্টোরি আমি জানি, এবং সে রিয়েল লাইফ একজন শিক্ষক। আর আপনি হচ্ছে বই পড়া শিক্ষক। তো আমার সবগুলো ভিডিওতে আমি চেষ্টা করি, বাঁচবো 2 দিন, জীবনে অনেক বেশি স্বপ্ন নাই, কিন্তু আপনার লাইফের খুঁতখুতানি, সমস্যা, মানুষের কথা শুনে ঝাঁপায় পড়া, হামলা করা, মামলা করা, কত কত আপনাদের জীবনের কত হিস্ট্রি আছে, কিন্তু আপনারা যে ভুলগুলো করতে করতে খুঁতখুতানি করতে করতে নিজেকে ধ্বংস করেন, নিজের সাজানো ব্যবসাটাকেও ধ্বংস করেন, এগুলো আপনারা করবেন না। এগুলো ওই হাফ লেডিস কোয়ালিটির অথবা অশিক্ষিত কোয়ালিটির মানুষের কাজ। এটা করবেন না, এটা কখনোই করবেন না। কারণ আপনি যাকে দুর্বল মনে করছেন, সে যে আপনার থেকে 100 গুণ সবল না, সেটা তো আপনি জানেন না। একটা রিকশাওয়ালাকে মন চাইলে যখন থাপ্পড় দিতে পারেন, যে 10 টাকা বেশি চাইস কেন, কিন্তু রিকশাওয়ালা যখন আপনাকে থাপ্পড় দিবে, আপনার সম্মান থেকে শুরু করে আপনার কিচ্ছু থাকবে না, আপনার কোটি টাকার মূল্য একদম রাস্তায় মিশে যাবে। তো আপনারা যখন ব্যক্তি জীবনে এই ভুলগুলো করেন, একটা হচ্ছে হাই টেম্পার, একটা হচ্ছে খুঁতখুতানি, আর একটা হচ্ছে মার্কেটে আপনার প্রফিট হচ্ছে কিনা সেইটা না জেনে খালি ভালো মাল, দামি মালের পিছনে ঘুরতে থাকেন, তখনই অ্যাকচুয়ালি আপনার ব্যবসা থেকে ফল করেন, যে কোনো ব্যবসা থেকে ফল করেন। তাহলে এই কথাটা আমি শিখাই দিলাম, এবং গাইডের ক্ষেত্রেও আপনারা এই জিনিসটা কাউন্ট করবেন যে আমার কেনা দাম কত পড়তেছে, বেচা দাম কত হবে। তাহলে আলহামদুলিল্লাহ, আমি 20,000 টাকা দিয়ে একটা মাল কিনেছি, আমার 15,000 টাকা লাভ হবে, ওকে ফাইন ভাই, এই মালটা আমি নিব। শুধু মনের মাধুরী মিশায় একদম বেহেশত থেকে গাইড নিয়ে এসছি, অমুকের কসম, তমুকের কসম, হুজুরের কসম, ঠাকুরের কসম, এইসব শুনে মাল কিনলে আপনি কোনো দিন, শুধু গাইড না, কোনো মালে আপনি জিততে পারবেন, এবং আপনার পাশে মানুষ উন্নতি করবে, কিন্তু আপনি করতে পারবেন না। আশা করি ভিডিওটা সবাই বুঝতে পারছেন। সবার জন্য শুভকামনা, এবং এগুলো মেনে চলবেন, দেখবেন ইনশাল্লাহ ভালো করতে পারবেন। আসসালামু আলাইকুম।